আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে সুস্বাগতম। তো চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের তোমাদের একটি প্রথম যে কোর্স তোমাদের অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার, এই কোর্সটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচারের যে অধ্যায়টি শুরু করেছিলাম সেই অধ্যায়টি আজকে শেষ করার চেষ্টা করব। আশা করছি তোমরা ক্লাসে উপস্থিত হচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং এই করোনা মহামারী থেকে তোমরা নিরাপদে আছো। তো আগেই বললাম, আলামিন, লিখন, অনেকে আমি ক্লাসে উপস্থিত দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছো আমরা অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার এই কোর্সটি নিয়ে আলোচনা করছি। গত অধ্যায়ে আমরা হর্টিকালচারের বা উদ্যান তত্ত্বের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম, যে তোমাদের বইয়ের অধ্যায় 10 উদ্যান তত্ত্বের শাখাসমূহ এবং উদ্যান উদ্ভিদের শ্রেণীকরণ। আমি আবার বলছি গত ক্লাসে আমরা অধ্যায় 10 নিয়ে আলোচনা শুরু করেছিলাম, অর্থাৎ উদ্যান তত্ত্বের শাখাসমূহ এবং উদ্যান উদ্ভিদের শ্রেণীকরণ, অর্থাৎ ব্রাঞ্চেস অফ হর্টিকালচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হর্টিকালচার প্ল্যান্টস নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং তোমাদের সঙ্গে এর হর্টিকালচার সম্পর্কে, হর্টিকালচার কি এবং উদ্যান তত্ত্বের যে শাখাসমূহ আছে, ব্রাঞ্চেস অফ হর্টিকালচার এবং উদ্যান বা বাগানের যে শ্রেণীকরণ, এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। তো এই অধ্যায়ে যে অংশটুকুন বাকি আছে সেটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, অনেকেই ক্লাসে উপস্থিত হয়েছ, সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। ক্লাসের যারা ক্লাসে উপস্থিত হয়েছে এবং পরবর্তীতে যারা ক্লাসে এখন অংশগ্রহণ করতে পারছো না, পরবর্তীতে কিন্তু ক্লাসগুলো তোমরা দেখে নেবে। এবং তোমাদের জন্য একটি সুখবর আছে যে আমরা বাংলাদেশ সরকার খুব শীঘ্রই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছেন। তো উদ্যান উদ্ভিদের শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন অফ হর্টিকালচার প্ল্যান্টস, এই অংশটি নিয়ে আমরা আলোচনা করব এখন। তোমাদের কাছে যদি বইটি থাকে বইটি নিয়ে বসতে পারো, কিংবা যদি বই কাছে না থাকে বা অনেকেই বই এখনও সংগ্রহ করো নাই, তবে আমি বলছি যে তোমাদের বই শীঘ্রই সংগ্রহ করে ফেলো, তাহলে না হলে কিন্তু তোমরা নিজেরাই বিপদে পড়বে। কারণ ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের সায়েন্সের প্র্যাকটিক্যালের জন্য তোমাদের রেজাল্ট কিছুটা একটু বিলম্বিত হয়েছে। তো আর্টস কমার্সের রেজাল্ট কিন্তু আগেই হয়ে গিয়েছিল এবং ওরা কিন্তু আগেই পড়াশোনা শুরু করেছে, ঠিক না? শাহাদাত হোসেন, সোহান, তারপর সঞ্জিদা খন্দকার, তনু, লিখন, আলামিন, আমি অনেককেই দেখতে পাচ্ছি, নিশাত। তো উদ্যান উদ্ভিদের যে শ্রেণীকরণ, ক্লাসিফিকেশন অফ হর্টিকালচার প্ল্যান্টস, এই তোমরা জিজ্ঞেস করছো কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং অনেকেই সালাম প্রদান করছো, ওয়ালাইকুম আসসালাম। তো যেটা বলছিলাম যে উদ্যান উদ্ভিদ সমূহকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। অনেক উদ্যানতত্ত্ববিদ অনেকভাবে ভাগ করেছেন, তবে অধিকাংশ উদ্যানতত্ত্ববিদ নিম্নলিখিতভাবে যে ভাগগুলো করা হয়েছে সেগুলো আমরা একটু একটা একটা করে আলোচনা করছি। সেটা হচ্ছে, যেহেতু উদ্যানের কথা আমরা বলতেছি, সুতরাং সেখানে অবশ্যই আমাদের প্রয়োজনীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলোকেই কিন্তু হর্টিকালচারের চাষাবাদ করা হয়ে থাকে। এবং তোমরা জানো যে হর্টিকালচার মানে হচ্ছে যে যেখানে নাকি খুব অল্প জায়গায়, সাধারণত একটা ঘেরা একটা জায়গা, সেটা বেড়া দিয়ে কিংবা অন্য কোনো উদ্ভিদ দিয়ে সেটা একটা ক্যাম্পাসের মতো একটা অংশ তৈরি করা এবং সেই জায়গাতে কি করে, সেই উন্মুক্ত স্থানে বা গ্রিন হাউসে আমরা বলতে পারি যে অল্প পরিসরে কি উদ্যানতাত্ত্বিক
ফসলের চাষ করা হয়ে থাকে। এটা হচ্ছে উদ্যানতাত্ত্বিক ফসলের একটা সংজ্ঞা আমরা বলতে পারি। তো উদ্যান তাত্ত্বিক যে উদ্ভিদগুলো আছে সেগুলো হচ্ছে যেমন ভক্ষণযোগ্য উদ্ভিদ, বা আমরা ইংরেজিতে কি বলি, এডিবল প্ল্যান্টস। কিংবা কিছু উদ্ভিদ আমরা চাষ করে থাকি যেগুলো আমরা মনোরঞ্জনকারী বা বাহারি উদ্ভিদ, যেগুলোকে আমরা অর্নামেন্টাল প্ল্যান্টস বলে থাকি। ঠিক আছে কথা? অর্নামেন্টাল প্ল্যান্টস যেগুলোকে আমরা আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য চাষাবাদ করে থাকি, এবং আরও অন্যান্য উদ্ভিদ সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যেটাকে বলছি যে এডিবল প্ল্যান্টস বা ভক্ষণযোগ্য যে উদ্ভিদগুলো আছে, আমরা কোন উদ্ভিদগুলো সাধারণত চাষাবাদ করি এবং খাবার হিসেবে গ্রহণ করে থাকি। যেমন ধরো ভেজিটেবল প্ল্যান্টস, ফ্রুট প্ল্যান্টস, তারপরে হচ্ছে এই শাকসবজি প্রদানকারী যে উদ্ভিদগুলো আছে সেগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলেও কিন্তু আমাদের বেশ অনেকটা সময় লাগবে। কেমন? যেমন ধরো যে এই সকল উদ্ভিদ সমূহ প্রায় এর দেহের সমস্ত অংশটাই, এর পাতা, কাণ্ড, মূল প্রায় সমস্ত অংশটাই খাবার যোগ্য হিসেবে খাওয়া হয়ে থাকে। ঠিক আছে? তাহলে কোনো কোনো উদ্ভিদকে বা এদের ফলকেও কিন্তু খাওয়া হয়ে থাকে। ফলকে অনেক সময় আমরা কারি বা তরকারি হিসেবে খেয়ে থাকি, আবার কোনো কোনো ফলকে আমরা সালাদ হিসেবে খেয়ে থাকি। যেমন ধরো কিছু কিছু উদ্ভিদের যে পাতাগুলো আছে সেগুলোকে আমরা লিফি ভেজিটেবল বা পত্র সবজি বলে থাকি। তাহলে পত্র সবজি কোনগুলো? যেমন ধরো তোমরা এগুলো চিনো, পালং শাক, আমরা ওগুলো প্রতিনিয়ত খেয়ে থাকি। কলমি শাক, লাল শাক, বাঁধাকপি, পুঁই শাক, ধনিয়া পাতা, তাই না? কচু শাক, লেটুস পাতা, এগুলোকে আমরা লিফি ভেজিটেবলস বলে থাকি। আবার কিছু ফল প্রদানকারী সবজি আছে। ফল প্রদানকারী সবজি যেমন ধরো এক্ষেত্রে উদ্ভিদের ফলকেই প্রধানত তরকারি হিসেবে খাওয়া হয়ে থাকে। যেমন ধরো লাউয়ের কথা বলতে পারি, কুমড়ার কথা বলতে পারি, শসা, তারপর হচ্ছে ঝিঙে, করল্লা, ঢেঁড়স, বেগুন, বরবটি, সিম। এখনকার যে গুলো আছে শীতকালে তো অসংখ্য মানে লোভনীয় সবজি আমরা পেয়ে থাকি, তাই না? মূল প্রধান কিছু সবজি আছে, যেমন মূল প্রধান রুট যেগুলো মেইন, সেটা হচ্ছে মূলা, গাজর, শালগম, বিট, মিষ্টি আলু, তারপর হচ্ছে কাসাবা। এই নামটা তোমরা শুনেছো কিনা? কাসাবা এক ধরনের আলু আছে যেগুলো সাধারণত আদিবাসী এরা অনেক সময় দেখা যায় যে খাবার যখন কম পাওয়া যায় তখন এই কাসাবাকে এরা খাবার হিসেবে গ্রহণ করে থাকে। আবার কিছু কাণ্ড প্রধান সবজি আছে, যেমন ধরো কাণ্ড প্রধান সবজিগুলোকে, এদের যে কাণ্ডটা আছে এই কাণ্ডকেই প্রধানত খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে। যেমন ধরো ডাঁটা বলতে পারি আমরা, মানকচু বলতে পারি, কচু, এগুলোর সাধারণত কাণ্ডকেই আমরা তরকারি হিসেবে খেয়ে থাকি। ফুল প্রধান সবজি যেগুলো আছে, যেমন ধরো আফসানা মিমি বলতে পারো যে ফুল প্রধান সবজি কি কোনগুলো আছে। যেমন ধরো ফুলকপির কথা বলতে পারি, ফুলকপি, ব্রকলি, এখন এটা প্রচুর পরিচিত একটা সবজি, তাই না? বক ফুল, তারপরে হচ্ছে কুমড়ার ফুল, এগুলোকে আমরা ভেজে খেয়ে থাকি। সজিনার ফুল, সরিষার ফুল, তারপর হচ্ছে কিছু কন্দাল সবজি আছে, যেমন ধরো কন্দাল যে সবজি আছে, যেমন ধরো ভুনিনস্থ যে কাণ্ডগুলো আছে, আলু, উলকচু, পঞ্চমুখী, এগুলো কচু, কিন্তু এগুলোর যে মূল কন্দাল আছে, যেমন মিষ্টি আলু, বিটের কথা আমরা বলি, এগুলো কিন্তু পেঁয়াজ, রসুন, এগুলো কন্দাল যে অংশগুলো, এদের যে কোনোটার টিউবার, কোনোটার রাইজোম, কোনোটার কী বলে যে বাল্ব, এগুলো আমরা খেয়ে থাকি। এবং সালাদ কিছু উদ্ভিদ আছে, যেমন ধরো শসা, টমেটো, গাজর, এগুলো ক্যাপসিকাম, তাই না? এগুলো সালাদ উদ্ভিদ হিসেবে খেয়ে থাকি আমরা। তাহলে বীজ জাতীয় যে উদ্ভিদগুলো আছে, যেমন সিম, মটরশুঁটি, ছোলা, সয়াবিন, তারপর হচ্ছে মুগ, কলাই, কাঁঠালের বীজ, এগুলোর সাধারণত আমরা বীজ জাতীয় সবজি হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে এগুলো কিন্তু আমাদের জানা কথা না এগুলো, কিন্তু দেখা যায় যে উদ্যান তাত্ত্বিক যে ফসলগুলো আছে, যে উদ্ভিদগুলো আছে, সেগুলোকে আমরা এডিবল প্ল্যান্টস বা ভক্ষণযোগ্য যে উদ্ভিদগুলো আছে সেগুলোর কোন কোন অংশ আমরা কী হিসেবে খেয়ে থাকি সেগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি।
তো এখন আমরা বলি যে ফল প্রদানকারী যে আমরা যদি একটা বাগান করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ফল প্রদানকারী বাগান বা উদ্ভিদে আমরা কী কী ফল পেয়ে থাকি। তাহলে এই সকল উদ্ভিদ অনেক সময় দেখা যায় যে সরাসরি কাঁচা হিসেবে কিংবা পাকা অবস্থায় খাওয়া হয়ে থাকে, এবং বহু রকমের ফলে হচ্ছে পুষ্টিকর, এবং এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস একদম মানে এটাকে বলবো যে আমরা যে ফলগুলো খেয়ে থাকি, ফলগুলো যে মৌসুমি যে ফলগুলো প্রতিটা সিজনেই দেখা যায় যে আমরা যে ফলগুলো পেয়ে থাকি, এগুলো আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী, কারণ এগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিনস, মিনারেলস এবং জলীয় অংশ তো আছেই, তাই না? যেমন ধরো আম, জাম, পেয়ারা, আনারস, তারপরে বড়ই, কমলা লেবু, বাতাবি লেবু, বেল, কলা, লিচু, পেঁপে, আপেল, অনেক অনেক ফলের নাম আমরা জানি। তাহলে এই সমস্ত ফল আমরা এক এক সিজনে এক এক ফল এক সিজনে সবগুলো ফল পাই না। তো যে সময় যে সিজনে যে ফলগুলো আমরা পাই, এগুলো হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার এক অশেষ এক রহমত। এগুলো খেলে কি হয়, আমাদের শরীর অনেক পুষ্টি আমরা পাই, এবং আমাদের শরীর অনেক সতেজ হয়। এবং এ সকল ফল প্রদানকারী যে উদ্ভিদের অধিকাংশ হচ্ছে বৃক্ষ জাতীয়, তবে কিছু কিছু উদ্ভিদ যেমন ধরো কলা, আনারস ইত্যাদি কয়েকটি হচ্ছে বহুবর্ষজীবী বিরুৎ উদ্ভিদও আছে, এবং কিছু কিছু লেবু জাতীয় যে উদ্ভিদগুলো আছে এগুলো সাধারণত গুল্ম জাতীয় উদ্ভিদও আছে। এখন আসি আমরা মনোরঞ্জন। রাবেয়া বলছে যে ওর বাড়িতে নাকি বকফুল গাছ আছে। বকফুল গাছে আছে যে আমাদের একটু প্রমাণ দেখাইতে হবে, একটু এনে আমাদের সবাইকে পরিচিত করতে হবে যে বকফুল অনেকেই চেনে না। তো পুষ্প প্রদানকারী বকফুলটা কিন্তু অনেকটা বিলুপ্তির পথে। তোমার বাসায় আছে, এটা কিন্তু সত্যি তুমি অনেক রিচ, কারণ এই গাছটা এখন সচরাচর দেখা যায় না। আগে প্রচুর ছিল এই বকফুল গাছ। তো বকফুল সবার ঘরে ঘরে কিন্তু এগুলো যেগুলো বিলুপ্ত উদ্ভিদ, এগুলো কিন্তু লাগানো আমাদের উচিত, ঠিক আছে? তো পুষ্প প্রদানকারী বা আমরা বলি যে মনোরঞ্জনকারী উদ্ভিদ আমাদের তো শুধু খেলেই হবে না, আমাদের যে নান্দনিক দৃষ্টি আছে, এই দৃষ্টির মানে আমাদের বাড়ির আঙিনা এবং বাড়ির আশেপাশে যদি আমাদের মনটাকে ভালো রাখতে চাই, তাহলে কি করতে হবে, অনেক অনেক সুন্দর ফুল বা পাতাবাহার অনেক গাছ আছে যেগুলোকে আমরা আমাদের চারপাশে লাগাতে পারি। তাহলে কি হবে, আমাদের মনও ভালো থাকবে এবং সুস্থ এবং সুন্দর থাকবে। তাহলে পুষ্প প্রদানকারী যে ফ্লাওয়ার প্ল্যান্টস যেগুলো আছে, তাহলে ফ্লাওয়ার প্ল্যান্টস যেমন আমরা কিছুক্ষণ আগে বলছি যে সুদৃশ্য ফুলযুক্ত উদ্ভিদ সাধারণত উদ্যানে বা ব্যক্তিগত বাগানে বা আঙিনার সৌন্দর্য বৃদ্ধির জন্য চাষ করা হয়ে থাকে, তাই না? তো তোমাদের সবার বাসায় কিন্তু একটু আঙিনা থাকে, এবং সবাই চেষ্টা করো। আমি অনেকের পোস্ট দেখি যে ফুল ফুটেছে, গোলাপ ফুটলো কিংবা একটা গাঁদা ফুটলো, এবং আমাদের মন কিন্তু অনেক ভালো হয়ে যায়। সকালবেলা উঠেই যখন একটা সুন্দর একটা কালারের ফুল, গোলাপ ফুলের কলি দেখলাম, তখন কিন্তু আমাদের মনটা অনেক ভালো হয়ে যায় এবং সারাদিনটা আমাদের অনেক ভালো যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, পুষ্প প্রদানকারী যে উদ্ভিদগুলো আছে সেগুলো আমরা চাষ করতে পারি। তাহলে সাধারণত এই পুষ্প প্রদানকারী যে উদ্ভিদগুলো আছে এখন শুধুমাত্র মনোরঞ্জনের জন্যও না, এখন কিন্তু ব্যবসায়িক ভিত্তিতে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার জন্যও কিন্তু অনেকেই ফুলের ব্যবসা করে থাকেন এবং মালা তৈরি করে বিক্রি করে থাকে। এবং আমরা যদি একটু ফুলদানিতে রেখে আমার পড়ার টেবিলে কিংবা খাবার টেবিলে কিংবা ড্রয়িং রুমে যদি একটু একটা ফুলদানিতে রেখে দিই, তাহলে কিন্তু এর যে সুবাস, এর সুগন্ধ এবং এর যে সৌন্দর্য, তার যে সৌন্দর্য আমাদের বিলিয়ে দেয়, তাতে আমাদের অনেক অনেক ভালো লাগে। তাহলে কিছু বিরুৎ জাতীয় উদ্ভিদের যেমন গাঁদা, রজনীগন্ধা এখন প্রচুর পরিমাণে হচ্ছে, ডালিয়া, অ্যাস্টার, জিনিয়া, নয়নতারা, তাই না? এগুলো কিন্তু আমরা সবসময়ই পাই না। যে এখন কিন্তু ওই যে গাঁদা, তোমার ডালিয়া, এখন অ্যাস্টারেসি গোত্রের যে উদ্ভিদগুলো আছে এখন প্রচুর পরিমাণে হচ্ছে, শীতকালীন যে ফুলগুলো আছে। গুল্ম জাতীয় যেগুলো আছে, টগর, বেলি, হাসনা, হেনা,
গোলাপ, তো জবা, এগুলো। আর বৃক্ষজাতীয় যে উদ্ভিদগুলো আছে, বৃক্ষজাতীয় উদ্ভিদের কথা কে বলতে পারবে? নাইম একটা বৃক্ষজাতীয় উদ্ভিদের নাম বলতে পারবে যেটা আমরা ফুল পাই? যেমন ধরো কৃষ্ণচূড়া, রাধাচূড়া, তারপরে চাপা, ম্যাগনোলিয়া, তাই না, স্থলপদ্ম, কামিনী, পলাশ, শিমুল, এগুলো তো এখন প্রচুর পরিমাণে ফুটছে, ফাল্গুনের যে ফুলগুলো আছে। তো সুদর্শন বা বাহারি যে উদ্ভিদগুলো আছে, বিরুৎ জাতীয় উদ্ভিদ যেগুলো আছে, যেমন ঘৃতকুমারী, এবং ছোট ধরনের অনেক ক্যাকটাস আছে যেগুলোকে আমরা ঘরের ভিতরেও অনেক সময় লাগিয়ে থাকি, তাই না। গুল্ম জাতীয় উদ্ভিদ আছে, কিছু ইউফোরবিয়া আছে, ক্যাকটাস আছে, থুজা আছে। তারপরে বৃক্ষ জাতীয় যে উদ্ভিদ আছে, যেমন অরকেরিয়া, পাইন, না, ঝাউ, তারপরে সাইকাস, পাম জাতীয় যে উদ্ভিদগুলো আছে, এগুলো বৃক্ষ জাতীয়, এবং কিন্তু এগুলো আমাদের আমরা সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছগুলো আমরা লাগিয়ে থাকি। এবং অন্যান্য যে উদ্ভিদগুলো আছে, যেমন ধরো মশলা জাতীয় কিছু উদ্ভিদ আছে, যেমন দারুচিনি আমরা লাগাতে পারি, এলাচ, ধনে, তেজপাতা, তারপরে জিরা, এগুলো কিন্তু আমরা আমাদের বাগানের চারপাশে লাগাতে পারি, এবং এর থেকে আমরা মশলাও কিন্তু পেতে পারি। ঔষধি উদ্ভিদ যেগুলো আছে, যেমন ধরো তুলসী, প্রতিটা সনাতন ধর্মী দের বাড়িতে কিন্তু এই তুলসী গাছটা ধর্মীয় প্রতীক হিসেবে ওরা এই তুলসী গাছ, তারপরে তোমার অনেকের বট গাছকেও অনেকে ধর্মীয় উপাসনার একটা বৃক্ষ মনে করে থাকে। তাহলে তুলসী, তোমার নিম, তারপর হচ্ছে সর্পগন্ধা, বাসক, তাই না, এগুলো, ঘৃতকুমারী, এগুলো ঔষধি উদ্ভিদ। পাশাপাশি অনেক আমরা ধর্মীয় দিক থেকেও এর অনেক গুরুত্ব আছে। তারপরে উদ্দীপক বা উদ্দীপক উৎপাদনকারী যে উদ্ভিদ, যেমন চা, কফি, কোকো, এগুলোও আমরা উদ্যানে লাগাতে পারি। রাবার উৎপাদনকারী উদ্ভিদ, যেমন প্যারা রাবার, ভারতীয় রাবার, এগুলো যেহেতু অনেক বেশ বড় বড় গাছ, এগুলো আমাদের বাগানের উদ্যানের চারপাশে কিন্তু আমরা লাগাতেই পারি। তৈল উৎপাদনকারী যে উদ্ভিদগুলো আছে, যেমন কিছুদিন আগে আমরা সরিষা ক্ষেত, অনেকেই সরিষার ক্ষেতে অনেক পোস্ট দিয়েছো, তাই না। আমাদেরও মন চায় যে হলুদের একটা হলুদ, চারপাশে হলুদের একটা সাম্রাজ্য, যেখানে আমাদের মনটাই ভালো হয়ে যায়। এবং এখন ইদানিং কিন্তু সূর্যমুখীরও চাষ করা হচ্ছে, এবং সূর্যমুখীর ফুল তো অসাধারণ সুন্দর একটা ফুল, তাই না। এটাও অ্যাস্টারেসি গোত্রের ফুল, সূর্যমুখী। তাহলে এই সূর্যমুখী থেকেও কিন্তু তেল তৈরি হয়, সরিষা থেকেও তেল উৎপাদন করা হয়ে থাকে। তাহলে এগুলো যেমন সৌন্দর্য বৃদ্ধির কারক, তেমনি কিন্তু অর্থনৈতিক দিক থেকেও লাভবানকারী উদ্ভিদ। তিসি, সয়াবিন, সূর্যমুখীর কথা তো আমরা বললাম, এছাড়াও তিল, তিসি, এগুলোও কিন্তু তৈল উৎপাদনকারী উদ্ভিদ। এগুলো থেকে অনেক আর্থিক লাভবান হওয়া যায়। তেমনি সৌন্দর্যের, আমাদের মন ভালো করার জন্য আমরা এই উদ্ভিদগুলো লাগাতে পারি। তাহলে এতক্ষণ ধরে আমরা কিন্তু ক্লাসিফিকেশন অফ হর্টিকালচারাল প্ল্যান্টস, অর্থাৎ উদ্যান উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করলাম, এবং এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পরীক্ষায় এসে থাকে। সুতরাং এগুলো আমরা খুব সহজ প্রশ্নের উত্তর, কিন্তু পড়লে কিন্তু আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। তাহলে উদ্যানতাত্ত্বিক উদ্ভিদ বা ফসলের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেটা আমরা কিন্তু অলরেডি বুঝতেই পারছি যে উদ্যানতাত্ত্বিক বা উদ্ভিদ যে আমরা ফসলগুলোর কথা বললাম, সেগুলোর কিন্তু প্রচুর পরিমাণে যত্ন এবং পরিশ্রমের প্রয়োজন হয়ে থাকে, তাই না। কারণ হচ্ছে যে এটা একটা বেড়া বা একটা ঘের দ্বারা ঘেরা থাকতে হবে, কারণ এটা উন্মুক্ত স্থানে তেমন একটা চাষাবাদ করা হয় না, অল্প জমিতে এদেরকে সাধারণত চাষ করা হয়ে থাকে, তাই না। তাহলে এবং এদের উদ্ভিদের যে চাষাবাদ অনেকটা বেশ জটিল, কারণ হচ্ছে এদের অঙ্গজ বংশবৃদ্ধিকরণ, ট্রেনিং, প্রুনিং ইত্যাদি উন্নত কিছু কৌশল এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। এবং উদ্যানতাত্ত্বিক ফসলে দেখা যায় যে অপেক্ষাকৃত বেশ সেচের প্রয়োজন হয়ে থাকে, কারণ আমি আমার বাড়ির আঙিনার পাশে লাগাবো, তাহলে সেক্ষেত্রে আমি নিজেই কিন্তু এর যত্ন করতে পারবো, এবং আমি আমার অবসর যে সময়গুলো আছে, অনেকের হবি থাকে যে বাগান করা,
তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে অবসরকালীন যে সময়টা আছে সেই সময়টা কিন্তু আমরা আমাদের উদ্যানে বা আমাদের বাগানে কিন্তু আমরা ব্যয় করতেই পারি, এবং আমাদের এক্ষেত্রে আমাদের শরীর চর্চাও যেমন হয়ে থাকে, তেমনি আমাদের মন ভালো করার একটা সময় কিন্তু আমরা পেতে পারি। তাহলে উদ্যানতাত্ত্বিক ফসলের বৈশিষ্ট্য আমরা পড়ব, পাশাপাশি কৃষিতাত্ত্বিক ফসল এবং উদ্যানতাত্ত্বিক ফসলের যে পার্থক্য, তোমাদের বইতে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে। এগুলো খুব মানে সোজা প্রশ্নের উত্তর, তবে এগুলো জানা আমাদের বোটানির ছাত্রছাত্রী হিসেবে আমাদের এই অ্যাগ্রোনমি এবং হর্টিকালচার যে সাবজেক্টটি আছে বেশ ইন্টারেস্টিং একটা কোর্স। এই কোর্সটা আমাদের অবশ্যই জানা সবার প্রয়োজন, কারণ আমি যদি বাগান করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার বাগানের কি কি সুবিধা অসুবিধাগুলো আছে, কিভাবে করব, সেই জানা আমাদের অনেক দরকার। তো আমরা আরেকটা অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে অধ্যায় 7, উদ্যানজাত উদ্ভিদের বংশবৃদ্ধি। তোমাদের বই যদি থাকে অধ্যায় 7 উদ্যানজাত উদ্ভিদের বংশবৃদ্ধি, অর্থাৎ হর্টিকালচার প্রোপাগেশন অর প্রোপাগেশন অফ হর্টিকালচারাল প্ল্যান্টস। তাহলে প্রোপাগেশন একটা শব্দ আসছে, মুক্তা খান, কথা সাহা, নাইম, যারা আরও অনেকেই ক্লাসে উপস্থিত আছো, তোমাদের কমেন্টসগুলো দেখলে আমাদের যেমন ভালো লাগে, তোমাদের উপস্থিতি আমাদেরকে তেমনি ইন্সপিরেশন, আমাদের উৎসাহ দেয় তোমাদের ক্লাসগুলো নেওয়ার জন্য। তো যত উপস্থিতি তোমাদের বাড়বে, যত কমেন্টস তোমরা করবে, আমরা কিন্তু তোমাদের ক্লাসটা আরও ভালো করে এবং যত্ন সহকারে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তানজিনা খান অনেক ক্লাসে উপস্থিত আমি দেখতে পাচ্ছি। তো আমি যেটা বলছি যে অধ্যায় 7 আমরা যাচ্ছি, যে উদ্ভিদের বংশবৃদ্ধি, অর্থাৎ প্রোপাগেশন শব্দটা, প্রোপাগেশন, PROPAGATION, প্রোপাগেশন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা শব্দ। এটার নিচে যদি বই থাকে দাগাও, কিংবা যদি বই না থাকে তাহলে লিখে রাখো যে প্রোপাগেশনটা কী। তাহলে প্রোপাগেশন শব্দটা হচ্ছে তানজিন তনু ঠিকই বলছো, উদ্যানজাত উদ্ভিদের বংশবৃদ্ধি আমরা শুরু করেছি, আরেকটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করলাম। তাহলে প্রোপাগেশন, এটা কুইজ প্রশ্ন এসে থাকে যে হোয়াট ইজ প্রোপাগেশন বা প্রোপাগেশন কি। তাহলে প্রোপাগেশন হচ্ছে যৌন বা অযৌন প্রক্রিয়ার বংশবৃদ্ধি, এক কথায়। তাহলে এটাকে যদি আমি বিস্তার করি, যে বংশ বিস্তার বা প্রোপাগেশন হচ্ছে উদ্ভিদের তথা জীবের একটি বিশেষ বৈশিষ্ট্য। কারণ যদি বংশবৃদ্ধি না হয় তাহলে কি হবে, যে উদ্ভিদের যে বংশ পরম্পরায় এক বংশ থেকে আরেক বংশ সৃষ্টি, সেটা সম্ভব নয়। তাহলে এই প্রক্রিয়ায় জীব নিজের অনুরূপ বংশধর সৃষ্টি করে থাকে, এটা তার নিজের প্রয়োজনেই শেষ করে থাকে। অর্থাৎ প্রজনন প্রক্রিয়ায় জীব নিজের অনুরূপ অপত্য সৃষ্টি করে প্রজাতির সত্তা বা স্থায়িত্ব বংশানুক্রমে বজায় রাখে। তাহলে এটা প্রাগৈতিহাসিক সময় থেকে, যুগ থেকে নিজের প্রয়োজনের তাগিদে যে গাছ তার প্রয়োজনে বংশবৃদ্ধি বা প্রোপাগেশন ঘটিয়ে আসতেছে। তাহলে আর এইভাবেই সৃষ্টি হয়েছে আমাদের এই যে আবাদি যে উদ্ভিদগুলোর কথা আমরা বলছি, তাই না, উদ্যানতাত্ত্বিক যে উদ্ভিদ বা আমরা কালচার যে প্ল্যান্টসগুলো আছে, আবাদি উদ্ভিদ। তাহলে এই উদ্যানতাত্ত্বিক উদ্ভিদ তাত্ত্বিক থেকে যে হর্টিকালচার যে শব্দটা আমরা বলছি, যে প্রোপাগেশন হচ্ছে কি, বীজ মাধ্যমে হতে পারে, বীজের মাধ্যমে হতে পারে, কাটিং করে হতে পারে, কিংবা কলমের মাধ্যমে হতে পারে, লেয়ারিং, গ্রাফটিং ইত্যাদি বিভিন্ন উপায়ে আমরা উদ্যানজাত উদ্ভিদের বংশ বৃদ্ধি করতে পারি। ঠিক আছে, তাহলে অনেক সময় দেখা যায় যে কৃত্রিম উপায়ে এর বংশবৃদ্ধি হয়ে থাকে, এটা মানে প্রাকৃতিক উপায়ে এর বংশবৃদ্ধি হয়ে থাকে, এবং আমরা কি করতে পারি, কৃত্রিম উপায়েও এর বংশবৃদ্ধি সৃষ্টি করে দিতে পারি। তাহলে এই প্রোপাগেশন পদ্ধতি সাধারণত বলা হয়ে থাকে যে দুটো উপায় হয়ে থাকে, একটা হচ্ছে যৌন উপায়ে, যেটাকে আমরা বলি যে বীজ সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি। ঠিক আছে, যৌন উপায়ে মানে কি, যৌন উপায় হচ্ছে বীজ সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি, আরেকটা হচ্ছে অঙ্গজ প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি বা অযৌন জনন, যেটাকে আমরা বলছি। ঠিক আছে, তাহলে আমরা জানি যে যৌন জনন শব্দটার সাথে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন, এগুলো তোমরা সেই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এগুলোতে প্রতিটা ইয়ারেই কিন্তু তোমরা এগুলো পড়াশোনা করেছো।
তাহলে যৌন জননের সময় কি হয়, সপুষ্পক উদ্ভিদের পরাগায়নের পর পুং এবং স্ত্রী গ্যামিট মিলিত হয়ে কি সৃষ্টি হয়, তনু জাইগোট সৃষ্টি করে, তাই না? তাহলে এই জাইগোট সৃষ্টি হয়ে থাকে এবং ডিম্বকের মধ্যে জাইগোট কি হয়, জাইগোটটা ভ্রূণে পরিণত হয়, তাই না? তোমরা এগুলো কিন্তু অনেক আগে থেকেই পড়ে আসছো। এবং এই ভ্রূণ সহ যে ডিম্বক সেটাই বীজে পরিণত হয়। তাহলে বীজ কিভাবে হচ্ছে সেগুলো কিন্তু আমরা অনেক আগেই জানি, তারপরও আমি আরেকবার বলছি যে এই যে যৌন জননের মাধ্যমে পুং এবং স্ত্রী গ্যামিটের মিলিত হওয়ার ফলে কী তৈরি হলো, জাইগোট। এবং এই জাইগোট থেকে পরবর্তীতে কিসে পরিণত হয়, ভ্রূণে পরিণত হয় বা এমব্রায়োতে পরিণত হয়। তাহলে এই ভ্রূণ সহ যে ডিম্বক সেটাকে বলা হচ্ছে কি, বীজ। তাহলে এই বীজটাই কি হয়, অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হয়ে সে নতুন শিশু উদ্ভিদে পরিণত হয়ে থাকে। তাহলে আমরা উদ্ভিদের কিভাবে বংশবৃদ্ধি হয় তাহলে সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা হলো যে উদ্ভিদের এভাবে বংশবৃদ্ধি হয়ে থাকে। যদিও এটা আমরা জানি আগে থেকেই, তারপরেও অনেকেই যারা নাকি একটু ভুলে গেছি বা অস্পষ্ট একটু ধারণা আছে তাদের উদ্দেশ্যে আবারও বলা হলো, ঠিক আছে? তাহলে অধিকাংশ হর্টিকালচার উদ্ভিদ কি হয়, বীজের মাধ্যমেই বংশবৃদ্ধি হয়ে থাকে। যেমন ধরো আমরা আম খেয়ে যদি আটিটা ফেলে দিই তাহলে কিছুদিন পরে দেখা যায় যে আটি থেকে অঙ্কুরিত হয়ে নতুন শিশু চারা তৈরি হচ্ছে। জামের মধ্যে হতে পারে, বড়ইয়ের মধ্যে আমরা দেখি, নারিকেল গাছে দেখি। তো এরকম প্রতিটা উদ্ভিদের যে বীজগুলো আছে এই বীজ থেকেই কি হয়, নতুন বংশধর সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন রকমের যে ফল, এগুলোর প্রভৃতির প্রপাগেশন প্রধানত কিসের সাহায্যে হয়ে থাকে, বীজের মাধ্যমেই হয়ে থাকে। তাহলে বীজের মাধ্যমে উদ্যানজাত উদ্ভিদের প্রপাগেশন একটি সহজ পদ্ধতি। এটা আমরা নিজেরাই যে কেউ এটা করতেই পারি, এটা কঠিন কোনো কাজ নয়, সেটা এজন্যই বলছি। তাহলে এক্ষেত্রে হয় কি যে বীজ থেকে যে সৃষ্ট যে উদ্ভিদগুলো আছে এক্ষেত্রে দেখা যায় যে সকল উদ্ভিদের হুবহু মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যের মতো হয় না। তাহলে হয় না, এর কারণ কি কে বলতে পারবে, এর কারণ কি কেউ বলতে পারবে? আমি বলছি যে বীজ থেকে সৃষ্ট যে উদ্ভিদের যে চারা যে তৈরি হলো দেখা যায় যে হুবহু তার মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যের মতো হয় না। তাহলে হয় না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণটা হচ্ছে যে যৌন জননের সময় কি হয়, আমরা কিছুক্ষণ আগেই বলছি যে সপুষ্পক উদ্ভিদের কি হয়, মায়োসিস প্রক্রিয়ায় পরাগ মাতৃকোষ যেটাকে আমরা মাইক্রোস্পোর বলে থাকি বা এবং পরাগ যেটাকে আমরা যে মাইক্রোস্পোর বা পরাগ এবং ডিম্বকের যেটাকে মধ্যে আমরা মেগাস্পোর বলে থাকি, তাই না? এই মাতৃকোষ থেকে মেগাস্পোর উৎপন্ন হয়ে থাকে। তো আর মেগাস্পোর থেকে ডিম্বাণু এবং পরাগায়নের পর পরাগ থেকে কি হয়, শুক্রাণু সৃষ্টি হয়। তাহলে মায়োসিসের সময় ঘটে কি জানো, ক্রসিং ওভার ঘটে থাকে। তাহলে এই ক্রসিং ওভার কিন্তু তোমরা এগুলো পড়ে আসছো। ক্রসিং ওভারের ফলে কি হয়, ক্রোমোজোমের জিনের পুনর্বিন্যাস ঘটে, তাই না, ক্রসিং ওভারের মাধ্যমে। তাই কোনো দুটি গ্যামেট হুবহু একই রকম জিন যুক্ত হয় না, আর কোনো দুটি বীজ তথা উদ্ভিদও হুবহু একই রকম হয় না। কারণ কি, আমরা বললাম যে কোনো বৈশিষ্ট্যের পার্থক্য হয়ে থাকে। এছাড়া কোনো প্রজাতির বিভিন্ন ভ্যারাইটির মধ্যে কি হয়, পরাগায়ন ঘটে থাকে, পরপরাগায়ন, স্বপরাগায়ন, পরপরাগায়ন, মনে আছে কিনা? তাহলে এই পরপরাগায়নও ঘটে থাকে। তাহলে এই পরপরাগায়ন ঘটার ফলে কি হয়, বৈশিষ্ট্যের কি হয়, সংমিশ্রণ ঘটে, বুঝছো? তাহলে সংমিশ্রণ ঘটার ফলেই কি হয় যে বীজ থেকে সৃষ্ট কোনো প্রজাতির বৈশিষ্ট্য হুবহু একই রকম হয় না। তাহলে কোনো ভালো জাতের উদ্ভিদের বীজ পর্যায়ক্রমে কি হয়, বহু বছর যদি ব্যবহার করা হয় এক্ষেত্রেও দেখা যায় যে সেই মাতৃ উদ্ভিদের সেই ভালো গুণ আর নাও থাকতে পারে। তাহলে বীজ থেকে উদ্যানজাত উদ্ভিদের প্রপাগেশন সহজ হলেও এটাই একটা বিশেষ সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি বীজের মাধ্যমে বংশবৃদ্ধি কিভাবে হচ্ছে, তবে বীজের মাধ্যমে যেটা সহজ পদ্ধতি, তবে এর কিছু উপকারিতা এবং সুবিধা এবং অসুবিধার কথা আমরা আলোচনা করলাম। সেটা কি আমরা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি।
তো আগামী ক্লাসে কিন্তু আমরা এর অধ্যায় 7-এর যে বাকি অংশটুকু, অর্থাৎ এর যে কৃত্রিম উপায়ে বা প্রাকৃতিক উপায়ে যে এদের অযৌন বা অঙ্গজ যে জনন কিভাবে হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে ক্লাস এই পর্যন্তই। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আর কী হবে যে সবার জন্য আমরা সবাই যেন দোয়া করি যাতে সবাই সুস্থ থাকি, ভালো থাকি এবং নিরাপদে থাকি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।